নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আবার ফিরছে করোনা, সংক্রমণ বাড়ছে দেশের 2 শহরে, নয়া ঢেউয়ের সতর্কবার্তা। মাথায় হাত মমতার, বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, 25% দিয়ে দিতে হবে রাজ্যকে। আমপাড়ার অপরাধে এত পেটালো যে মরেই গেল ছেলেটা, সকাল থেকে নৈহাটিতে জ্বলছে আগুন। নতুনরা কি সুযোগ পাবে আসন্ন এসএলএসটি 2025 পরীক্ষায়? কত নম্বরের পরীক্ষা? একাডেমিক স্কোর, ইন্টারভিউ থাকবে না। জানুন বিস্তারিত খবরে। এভারেস্ট জয় করে নামার সময় মৃত্যু বাঙালি পর্বতারোহীর, হিলারি স্টেপের কাছে উদ্ধার দেহ। 7 সিস্টার দখলের স্বপ্ন বাংলাদেশের, তিস্তা প্রহার মহড়ায় জবাব সেনার, আতঙ্কে দিন গুনছে বাংলাদেশের সেনা। আগামী 48 ঘণ্টায় কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হবে দক্ষিণের 9 জেলা। জানুন আজকের আবহাওয়ার আগাম আপডেট। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। করোনা মহামারীর আতঙ্ক আবারও বিশ্বকে তাড়া করতে শুরু করেছে। আবারও করোনা ধীরে ধীরে বিশ্বে তার তাণ্ডব ছড়াচ্ছে। করোনা ভাইরাস নীরবে এশিয়ায় এসে পৌঁছেছে। হংকং থেকে সিঙ্গাপুর করোনার নতুন কেস আতঙ্ক তৈরি করেছে। এখানে কোভিড-19 ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি স্বাস্থ্য কর্মকর্তাদের চিন্তিত করে তুলেছে। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি আবারও এশিয়া জুড়ে কোভিডের নতুন ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছে। হংকংয়ে করোনা ভাইরাসের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেন্টার ফর হেলথ প্রোটেকশনের সংক্রামক রোগ শাখার প্রধান অ্যালবার্ট আওয়ের মতে, করোনা ভাইরাসের কার্যকলাপ এখন খুব উচ্চ স্তরে পৌঁছেছে। কোভিড-19 পজিটিভ নমুনা পরীক্ষার শতাংশ 1 বছরের সর্বোচ্চে পৌঁছেছে। করোনার তথ্যে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কেবল করোনার ঘটনাই ঘটছে না, এর ফলে মৃত্যুও ঘটছে। সাধারণত শীতকালে শ্বাসযন্ত্রের ভাইরাস বেশি সক্রিয় থাকে, কিন্তু এবার গ্রীষ্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। এ থেকে এটা স্পষ্ট যে গ্রীষ্মকালেও করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং বিপুল সংখ্যক মানুষকে অসুস্থ করে তুলতে পারে। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চাপের মুখে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে বকেয়া দিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবার রাজ্যকে সেই মহার্ঘ ভাতার কিছুটা অংশ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট শুরুতেই বলে অন্তত 50% বকেয়া দিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু রাজ্য স্পষ্ট জানিয়ে দেয় অত টাকা দেওয়া সম্ভব নয়। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এত টাকা দেওয়া সম্ভব নয়। আমি কিছু প্রতিশ্রুতি দিতে পারছি না আমার কর্মীদের। এত টাকা দিলে আমরা চালাতেই পারব না। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, আমরা সব রায় দেখেছি। হাইকোর্টের 2 জন বিচারপতি টাকা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। এটা সত্যি যে এটা কোনো অধিকার নয়, কিন্তু তার মানে এই নয় যে টাকা দেব না। অন্তত 25% দিন। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল মামলার শুনানি। আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় দিতে রাজি নয়। আগামী 4 সপ্তাহের মধ্যে ওই টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করেন, কিছু একটা নির্দেশ অন্তত দেওয়া হোক, কারণ এই মামলার দিকে তাকিয়ে আছেন হাজার হাজার সরকারি কর্মী। এরপর বিচারপতিরা নির্দেশ দেন, অবিলম্বে 25% দিয়ে দিতেই হবে। রাজ্য সরকারি কর্মীদের অন্তত 125% দিয়ে বকেয়া আছে। আগামী অগস্ট মাসে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। মামার শ্রাদ্ধে যোগ দিতে নৈহাটিতে এসেছিল কিশোর। পাশের বাগানে অনেক আম ফলেছে দেখে ছুটে গিয়েছিল সেখানে। তবে আম পাড়ার দাম যে এভাবে দিতে হবে তা তার জানা ছিল না। একটা আমের জন্য প্রাণ দিয়ে মূল্য চোকাতে হল 17 বছরের কিশোরকে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ল গোটা গ্রাম। নৈহাটির আটিসারা গ্রামের ঘটনা। আমপাড়ার অপরাধে সুদীপ্ত পণ্ডিত নামে এক 17 বছরের কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে আমবাগানের প্রহরারত কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত কর্মীর নাম ফারহাদ মণ্ডল। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তারপরও উত্তপ্ত গোটা গ্রাম। আমের বাগানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়েছিল সুদীপ্ত। তাকে ধরে ফেলে আম বাগানের রক্ষী ফারহাদ মণ্ডল। অভিযোগ, খুব মারধর করা হয় সুদীপ্তকে। পরে তাকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর এলাকায় পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত আসন্ন এসএলএসটি 2025 পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও জিজ্ঞাসা। বিশেষ করে নতুন প্রার্থীরা সুযোগ পাবেন কিনা এবং পরীক্ষার পদ্ধতি কেমন হতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন যে খসড়া প্রস্তুত করেছে এবং সকল জেলা থেকে শূন্যপদের গণনা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ উঠে এসেছে, যা চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। সূত্র মারফত জন্য যাচ্ছে যে রাজ্য জেলাগুলির কাছ থেকে বিষয়ভিত্তিক বর্তমান শূন্যপদ চেয়ে পাঠিয়েছে, অর্থাৎ রাজ্য সরকার নতুন প্রার্থীদের সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে। দীর্ঘদিন ধরে অর্থাৎ 2016 সালের পর থেকে যারা পরীক্ষায় বসার সুযোগ পাননি, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় খবর। আগামী 10 দিনের মধ্যেই এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। এর মধ্যেই কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31 মে এর মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পরীক্ষার পদ্ধতি নিয়েও কয়েকটি সম্ভাব্য বিকল্পের কথা জানা যাচ্ছে। 1. পুরনো পদ্ধতি অনুসরণ করে 55 নম্বরের একাডেমিক স্কোর ও ইন্টারভিউ। 2. শুধুমাত্র বিষয়ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ। এবং 3. প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রস্তাবিত পদ্ধতি, যেখানে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং তাতে উত্তীর্ণদের জন্য 100 নম্বরের বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এই পদ্ধতিতে একাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের কোনো ভূমিকা থাকবে না। সরকারের মূল লক্ষ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করা। 31 ডিসেম্বরের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া শেষ করে সফল প্রার্থীদের দ্রুত স্কুলে নিয়োগ এবং তাদের বেতন সুনিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। তথ্য অনুযায়ী নতুনরা সম্ভবত সুযোগ পাবেন এবং দুর্নীতি এড়াতে একাডেমিক স্কোর ও ইন্টারভিউ বাদ দিয়ে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা প্রবল। উন্ট এভারেস্ট জয় করে ঘরে ফেরা হল না বাঙালি পর্বতারোহীর। নেমে আসার সময় মৃত্যু হল নদিয়ার রানাঘাটের বাসিন্দা, পেশায় শিক্ষক সুব্রত ঘোষের। এভারেস্টের হিলারি স্টেপের কাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। নেপালের পর্বতারোহণ সংস্থা স্নোই হরাইজন ট্রেকস অ্যান্ড এক্সপিডিশনের সদস্য বোধরাজ ভান্ডারী সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, উনি হিলারি স্টেপ থেকে নামতে চাননি, কিন্তু সুব্রত তখনও নিরাপদ জায়গায় নামতে পারেননি। সাউথ সামিট এবং হিলারি স্টেপের মাঝে কোথাও আটকে ছিলেন তিনি। এরপর শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়। সুব্রত ঘোষ রানাঘাটের 3 নম্বর ওয়ার্ডের খিটকিবাগান লেনের বাসিন্দা। বাগদা ব্লকের অন্তর্গত কাপাসাটি মিলনবিথি হাই স্কুলের ইংরেজির শিক্ষক। সুব্রত সম্প্রতি অরুণাচলের গরিচন শৃঙ্গ জয় করেছিলেন। সুব্রত ঘোষের দেহ বেস ক্যাম্পে নিয়ে আসার চেষ্টা চলছে। ওর মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে। সুব্রতের পাশাপাশি প্রাণ গিয়েছে ফিলিপিন্সের পর্বতারোহী ফিলিপি দুই সান্তিয়াগোর। এভারেস্টে ওঠার সময় তার মৃত্যু হয়েছে। নেপালের পর্বতারোহণ সংস্থা জানিয়েছে, সান্তিয়াগো ক্যাম্প 4-এ ওঠার পর ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাঁবুতে বিশ্রাম নেওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবহে উদ্বেগ বেড়েছিল চিকেন নেক বা শিলিগুড়ি করিডর নিয়ে। ভারত পাক সংঘাতের সুযোগ নিয়ে চীনের সঙ্গে হাত মিলিয়ে উত্তর পূর্ব ভারত 7 সিস্টার দখলের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনার শক্তি দেখে নিয়েছে বিশ্ব। ইসলামাবাদকে যোগ্য জবাব দেওয়ার পাশাপাশি পরোক্ষে বার্তা দেওয়া হয়েছে চীন বাংলাদেশকেও। দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে পূর্ব সীমান্তেও যে জওয়ানরা জবাব দিতে সর্বদা প্রস্তুত, তারই ঝলক দেখা গেল তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে। পুরোদস্তুর যুদ্ধের মহড়া তিস্তা প্রহার করল ভারতীয় সেনা। যুদ্ধকালীন পরিস্থিতিতে বাহিনীর বিভিন্ন বিভাগের মধ্যে একেবারে নিখুঁত সমন্বয় সাধনের জন্য এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছে সেনা। কড়া জবাব হিসাবে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ব্যবসার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে কয়েকদিন আগেই ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে ওপার বাংলার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, দিল্লি ইসলামাবাদের মধ্যে যুদ্ধ লাগলে নাকি ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো দখল করে নেওয়া, আর এর জন্য তারা হাত মেলাবে চীনের সঙ্গে। পড়শি দেশের এই আকাশকুসুম স্বপ্ন যে কোনো দিনই সফল হবে না, তা এই তিস্তা প্রহার মহড়া বুঝিয়ে দিল। এবার এক নজরে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। কখনো কাঠফাটা রোদ, কখনো আবার ব্যবসা গরম। দুইয়ের জ্বালায় জর্জরিত বঙ্গবাসী। এর মাঝেই জ্বালা জুড়োচ্ছে কালবৈশাখী। ক্ষণস্থায়ী স্বস্তির আশায় হাপিত্তেশ করছে বাংলার মানুষ। তাঁদের জন্য সুখবর সোনাল আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী 48 ঘণ্টায় 5 জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী বইতে পারে আগামী 48 ঘণ্টায়। বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি 4 জেলাতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিক্ষিপ্তভাবে। শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে 2 জেলা তেন্দিয়া ও মুর্শিদাবাদে। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। শনি ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবারের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে সব জেলাতেই। ভারী বৃষ্টি হতে পারে উপরের 5 জেলায়। তবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।